গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার নতুন একটা দিন তোমাদের সকলকে নিয়ে চলে এসেছি আমার ডেইলি লাইফ ব্লগে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে চাক পুজো। চাক পুজো হচ্ছে কারখানার একটা পুজো। তো এই পুজোটা করার পর কারখানাতে সিজনের যে কাজটা থাকবে, তো সেই কাজে হাত দেওয়ার জন্য, যেমন ধরো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এগুলো বড় বড় পুজোগুলোর জন্য ঠাকুর যেহেতু তৈরি করতে হবে, তো সেই কাজে হাত দেওয়ার আগে আগে একটা পুজো করতে হয়। তো সেটা হচ্ছে শনি নারায়ণ পুজো প্রথমত করতে হয়। কদিন আগেই চলে গিয়েছে, তোমাদের সাথে শেয়ারও করেছি। আজকে হচ্ছে চাক পুজো। তো আজকে চাক পুজো করা হবে, একটু পরে পুজো শুরু হয়ে যাবে। তো আমি আপাতত এখনো রেডি হইনি, স্নান করে এসে জাস্ট বসলাম, বসে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিলে মনটাও খুব ভালো লাগে, নিজেকেও পুরোপুরি ফ্রেশ মনে হয়। আমি তো স্নান করে পুরোপুরি রেডি, শুধু শাড়িটা পরে একটু নিচে যাব। আজকে চলে একটু শ্যাম্পু করলাম, আর বেশ ভালো লাগছে, নিজেকেও একটু ফ্রেশ মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। আজকে সকাল 5টা নাগাদ একবার ঘুম থেকে উঠেছিলাম, উঠে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে উঠেছিলাম। উঠে দেখি প্রচন্ড বৃষ্টি, কি পরিমাণ বৃষ্টি! এতটা বৃষ্টি পড়ছিল, টেনশনে পড়ে গেছিলাম পুজোটা কি করে হবে। এতটা বৃষ্টির মধ্যে দিয়ে যেভাবে ঝড়টা পড়ছিল, পুজোটা নিয়ে একটু টেনশনই পড়ে গেছিলাম। তো চলো যাই, গিয়ে চাটা করি, সকলের জন্য চাটা করি, নিজের জন্য একটু চা করি, একটু চা খাই, তারপর রেডি হয়ে একটু নিচে যাব, শাড়ি টাড়ি পরবো, পরে একটু নিচে যাব, যেহেতু ঠাকুরমশাই একটু পরেই চলে আসবে, তো যাব নিচে। আর আজকে সারাটা দিন কি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সকলেই পাশে থেকো, সাথে থেকো। তো চলো গিয়ে চাটা করে নিই টুক করে। চলে আসলাম টুক করে একটু চা বানাতে। এখানে নিয়ে নিলাম একটু করে দুধ, আর 3-4 জনের জন্য তো চা বানাবো, তো একটু দুধ বেশি করে নিলাম, আর জলটা একটু কম করে দিলাম। আর দুধ আর জলটা যদি সেম সেম দিয়ে দিই না, তাহলে চাটা একটু খেতে কেমন একটা যেন হয়, চাটা খেতে খুব একটা ভালো হয় না। তো তাই একটু বেশি করে দুধ দিলাম আর একটু জল দিলাম। যেহেতু সবাই উপোস করে রয়েছে, তো একটু ভালো করে চাটা বানিয়ে দিই। উপোস করে থাকলে চাটা খাওয়া যায়, তার জন্য সবাই একটু করে চা খাচ্ছে। আমি আবার উপোস করলে চাও আগে খেতাম না, তো এখন কি করি, উপোস করলে চা একটু খেয়ে নিই। আর খালি পেট উপোস করে থাকলে এত চা খাওয়াটাও কিন্তু ভালো না। একটু করে খাওয়াটা ঠিক আছে, এতটা পরিমাণ চা খাওয়াটাও কিন্তু ভালো না, প্রচুর গ্যাসের সমস্যা চলে আসে। তো উপোস করে থাকলে একটু করে চা খেলে কিছু না, বেশি খেতেও নেই। তো একটু করে চা বানিয়ে দিলাম, নিচে 4 জন মতো রয়েছে, তো ওদেরকে চা একটু বানিয়ে দিলাম। ওরা যেহেতু পুজোর জোগাড় যন্ত্র করেছে, আর অনেকক্ষণ হলো, তো ঠাকুরমশাই আসতে আসতে একটু লেট হচ্ছে, তো একটু অনেকক্ষণ হলো, তাই একটু চা খাবে বলে একটু চা আমি নিয়ে গেলাম। চা নিয়ে দিয়ে এসে তারপর আমি রেডি হয়ে শাড়িটা পরলাম। আর আজকে খুব একটা হেভিভাবে রেডি হইনি, আমি সিম্পল ভাবে আজকে একটু রেডি হলাম। বাড়িতে পুজো যদিও না করতে পারি, বাড়িতে যেহেতু পুজো, একটু রেডি হয়ে সুন্দর করে থাকাটাই উচিত। তো সুন্দর করে হলুদ রঙের লাল পাড়ির শাড়িটা বের করে নিলাম। এটা একটা খুবই পুরনো শাড়ি, বিয়ের প্রথম এইগুলো শাড়ি আমি খুব পরতাম। প্রায় মাসখানেক হবে আমি শাড়ি পরেছিলাম, এরকম কটনের শাড়িগুলো এগুলো পরেছিলাম। তো 1-2 মাস পর শাড়ি পরা যে কবে বাদ দিয়ে দিলাম, আমার এখনো মনেই পড়ছে না যে সেই কবে আমি শাড়ি পরতাম। আর এখন তো শাড়ি সেভাবে পরিই না, শাড়ি পরার কথা সেভাবে মনেই পড়ে না। কখনো কখনো ভাবি একটু শাড়ি পরবো, শাড়ি পরে তোমাদের সাথে আসবো, তোমাদের সামনে আসবো। না, পায়েসটা পাতলা হয়ে গেছে গো, পায়েসটা পাতলা হয়ে গেছে, আর একটু লাগছিল চাও না, এটা পুরো দুধ। না, তুমি 20 টাকা রেখে দাও।
তারপর সেই আলসি চলে আসে আর পারি না। এদিকে শাড়ি পরে রেডি হয়ে নিচে চলে গিয়েছিলাম কারখানাতে। পুজো প্রায় স্টার্ট হয়ে গিয়েছে, ঠাকুরমশাই চলেও এসেছে। ঠাকুরমশাই পুজো করে নিচ্ছে আর আমি অল্প সময় নিচে ছিলাম, প্রায় ঘন্টাখানেক ছিলাম নিচে, তারপর উঠে চলে আসলাম। আর সকালের ওয়েদারটা তোমরা দেখো, সকাল 5টা নাগাদ একটু বেরিয়েছিলাম বাথরুমে, তোমাদেরকে বলেছিলাম কি ঝড় বৃষ্টি পড়েছিল তখন। কি বৃষ্টির অবস্থা, একেবারে চারপাশটা জল একেবারে একাকার অবস্থা। তো এখন তোমার ওই 10টা মতো বাজে, 10টা থেকে 11টা এরকমটা হবে। আর এই পাশের এই ছাদটা দেখো, ছাদের কি অবস্থা, পুরো জল জমে গিয়েছে ছাদে। যেখানে পুজো হচ্ছিল, তো সেখানে গিয়ে ঠাকুর নমস্কার করে একটু দেখে শুনে সবকিছু, তারপর বুঝে শুনে চলে আসলাম। একটু দেখারও দরকার, যেহেতু পুজো করতে পারবো না, পুজোটা কিভাবে হচ্ছে কিভাবে করতে হয় সেটাও দেখা দরকার, সেটাও শিখে রাখা দরকার। নেক্সট টাইম যখন আমি নিজে করব তখন তো আমারও ওগুলো জেনে রাখা দরকার। তো তার জন্য সেখানে গিয়েছিলাম, একটু অনেকক্ষণ থাকলাম, সকলকে চাটা নিয়ে দিলাম, যেহেতু সকালে উপোস করে আছে তো তাদেরকে চাটা দিলাম। দেওয়ার পর এবার আমি চলে এসেছি আর এবার আমি রান্না বসাবো। তো চলো রান্নাটা করি, তোমরাও সাথে থাকো। আজকে যেহেতু বাড়িতে পুজো রয়েছে, আজকে নিরামিষ রান্না করবো। ভাবছি আজকে একটু পনির রান্না করে দেবো। অনেকদিন হয়েছে পনির কিন্তু সেভাবে খাই না, তো আজকে একটু ভাবলাম যে একটু পনির রান্না করে দিই। সকলে পনির খেতে ভালোবাসে, আমি নিজেও খুব ভালোবাসি পনির খেতে। তো ভাবলাম চলো একটু পনিরই আজকে রান্না করে দিই। পনির রান্না করবো, সাথে আরও কিছু কিছু টুকটাক রান্না করব। তো চলো রান্নাটা চাপিয়ে দিই, 12টা তো বেজেই গিয়েছে। রান্নাটা চাপিয়ে দিয়ে রান্না করতেও কিন্তু প্রায় 2 ঘন্টা তো লেগেই যাবে। তো চলো যাই, রান্নাটা সারি। আমি চলে এসেছি ঘরে, এই ড্রেসটা চেঞ্জ করলাম, শাড়িটা চেঞ্জ করলাম। তার মধ্যে দেখতে পাচ্ছি দাদু এখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরতির তাপটা নিয়ে এসেছিল পুরো ঘরে, সম্পূর্ণ ঘরগুলোতে তাপটা দেখাচ্ছিল। আমাদেরকেও একটু আরতির তাপ দিচ্ছিল দাদু, আমরাও একটু আরতির তাপ নিলাম। তো নিয়ে আমি চেঞ্জ করে এবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা বসাবো বলে। আর সকলে যেহেতু উপোস করে রয়েছে আর আমরা যেহেতু উপোস করে নেই, তাই রান্নাটা আমিই করছি সবার জন্য। তো সবাই পুজোটা করে আসুক, প্রসাদ টসাদ নিয়ে আসুক, তারপর সবাই একটু করে ভাত খেয়ে নেবে। তো তার জন্য আমি রান্না বান্নাটা করছি। আর আজকে তেমন কিছু রান্না করব না, আজকে নিরামিষ রান্না করব। আর পটল আলুর তরকারিটা বেশ ভালো লাগে সকলের খেতে, আর নিরামিষের দিনে পটল আলুর তরকারিটা ভীষণ ভালো লাগে। আর এখন তো পটলেরই সিজন, অনেক পটল, বাড়িতে অনেক পটল রয়েছে। তো ভাবলাম আজকে পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা কিছু করে নেব। পটলের সয়াবিনের তরকারিটা মাঝখানে আরও 2 দিনও করেছিলাম, সবাই খুব ভালোবেসেছিল তরকারিটা, সকলের খুব ভালো লাগছিল। তো ভাবলাম আজকে উপোস করে রয়েছে, যদি এটা যদি খুব ভালোবাসে সবাই, তো ওদের ভালোবাসার কিছুই আজকে আমি বানিয়ে দিই। টুকরো টুকরো করে পটলগুলোকে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে কেটে নিলাম, টুকরো টুকরো করে আলুগুলোকে কেটে নিলাম। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু কালো জিরে, দিয়ে সব পটল আলু সম্পূর্ণ একসাথে ঢেলে নিলাম। দিয়ে একটু লাড়াচাড়া করে নুনটা দিয়ে একটু লাড়াচাড়া করে মশলা একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই রোজকার যে মশলা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু করে জল দিয়ে পুরোটাকে সুন্দর করে মিক্স করে তারপর ওই যে ঢেলে দিলাম কড়াইতে। এবার বেশ খানিকক্ষণ এটা ফুটে আসবে, জলটা ফুটবে, মশলাটা কষে আসবে। আর আমি মনে করি এইভাবে মিক্স করে যদি মশলাটা দিই, মশলাটা ভালো মতো মিশে যায়, আমার এরকম মনে হয়। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়োর সাথে 3টা একসাথে মিক্স হয়ে যায়। তো ভাবলাম তো এরকম করে দেই, তাহলে একটু খেতে ভালো লাগবে, মশলাটা তাড়াতাড়ি মিশে যাবে। দিয়ে দিলাম একটা টমেটো একটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে কি হয় জানো তো, একটু খাবারের টেস্টটা একটু অন্যরকম আসে। তো একটু টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। আর সব থেকে বড় কথা, কাঁচা লঙ্কা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলোতে অনেক ঝাল, এগুলো 2টা কি 3টা দেওয়া যায়, তার বেশি কিন্তু দেওয়া যায় না, খুবই ঝাল। তাই আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কেটে কুটে সুন্দর করে দিয়ে দিলাম, বেশি দেইনি। ঝাল আবার সকলে পছন্দ করে না, ঝাল আমিও পছন্দ করি না, কেউই সেভাবে ঝাল পছন্দ করে না, তাই ঝালটা একটু কমই রাখলাম। আর সারাদিন উপোস করে ভাত খাবে, ওই খেতে খেতে ওই 3টে মতো বাজবে, তারপর যদি ঝাল টাল লাগে সেভাবে খেতেও পারবে না। আর তার জন্য ঝালটা একটু কম করে দিলাম। এমনিতে যদি কারোর এক্সট্রা ঝালের দরকার পড়ে, এক্সট্রা করে কাঁচা লঙ্কা রয়েছে, সেটা নিয়ে খাবে, কিন্তু তরকারিতে আমি সেভাবে ঝাল দিইনি। আর আমি তরকারিতে সেভাবে ঝাল কিন্তু আমি দিইও না। আমি মনে করি খাওয়াটা নষ্ট হয়ে যাবে, ঝাল ঝাল করে খেয়ে মুখটা জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, তো এভাবে খেয়ে কিভাবে হবে। তো তার জন্য আমি কিন্তু দেই না, সবসময় আমি ঝালটা কম রাখারই চেষ্টা করি।
এদিকে প্রায় মশলাটা কিন্তু কষে আসছে, আসার পর দিয়ে দিলাম একটু ঝোল। এবার ঝোলটা ভালো করে ফুটবে, জলটা ভালো করে ফুটে আসবে, ফুটে তারপর দিয়ে দেবো একটু ঘি, তো দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে তারপর নামিয়ে নেব। ঝোলটাকে একটু ঘন হয়ে আসবে যখন, তখনই নামিয়ে দেব। বেশি ঝোল রাখবো না, ডাল বানিয়েছি তাই বেশি ঝোলও রাখবো না। ডাল বানিয়েছি, আর ডাল আমি আগে বানিয়ে নিচ্ছি, ডাল বানিয়েছি, তারপর বরবটি আলু এগুলো বানিয়েছি, ভাজা বানিয়েছি, এগুলো আগেই বানিয়ে রেখে দিয়েছি। ভাতটাও আগে বানিয়ে রেখে দিয়েছি, ভাবলাম পটলটা তোমাদের সাথে শেয়ার করতে করতে বানাই। আর পটলের রেসিপিটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। খুবই সিম্পল একটা রেসিপি, যেটা সবসময় আমি বানিয়ে থাকি। এটা তেমন আহামরি কিছু নেই, তো নর্মালি এটা আমি বানিয়ে থাকি সবসময় বাড়িতে খাবার জন্য। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তো বানিয়ে থাকি। আর কাশ্মীরি লঙ্কাটা সেভাবে এখন ব্যবহার করি না, কাশ্মীরি লঙ্কাটা খুব কম ব্যবহার করি, হলুদটার সাথে বেশি করে দিয়ে দিই, কাশ্মীরিটা কিন্তু খুব কম ব্যবহার করি। খাওয়ার পর অনেক রকমের প্রচুর রকমের বেমারের সমস্যা হচ্ছে, তাই ভাবলাম কাশ্মীরি লঙ্কাটা কখনো কখনো মাংস টাংসতে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করব, আর এমনিতে ব্যবহার করা দরকার নেই, খুবই খেয়ে ক্ষতিকারক, যেটা দরকার নেই। তো কাশ্মীরি লঙ্কাটা কিন্তু সেভাবেই ঘরোয়া খাবারে দেই না কাশ্মীরি লঙ্কা। তো যদি কেউ আসে, আত্মীয় স্বজনরা আসে, তাদের জন্য রান্নাবান্না করতে হয়, তখন একটু কাশ্মীরি লঙ্কা দিই কালারটা আসার জন্য, তো বাড়িতে সেভাবে আর দিই না। তো রান্নাবান্না কমপ্লিট করে টেবিলটাকে পুরো গুছিয়ে নিয়েছি, মুছিয়ে টুছিয়ে গ্লাস দিয়ে জল টল ভরে সুন্দর করে রেখে দিয়েছি। তো সবাই খেতে আসলে খেতে দিয়ে দেবো। তারপর চলে এসেছি, পনির একটু বানাবো বলেছিলাম, তো পনিরটা বানাতে চলে এসেছিলাম। আর পনিরটা কাটতে কাটতে আমি ভাবছি যে পনিরটা এখন আর বানাচ্ছি না, হয়ে গেছে আমার টাইমটাও পোষালো না, টাইমটা প্রায় 3টে মতো বেজেও গিয়েছে, সবাই এবার খেতেও চলে আসবে। পনিরটা সেই এখন তো খেতে পাবেই না, এখনো পর্যন্ত রান্না হয়নি, সকলে খেতেও চলে আসছে এক এক করে। তো ভাবলাম থাক, পনিরটা কেটে কুটে সুন্দর করে রেখে দিই, এটা রাতেই করব, এখন আর করছি না। ইচ্ছে ছিল পনিরটা দিনের বেলা একটু করব, তো সময় ছিল না, সময়ের অভাব, তো ভাবলাম থাক, রাতের বেলাতেও তো কিছু রান্না করতে হবে, রুটি বানাবো রাতে, রুটির সাথে পনির হয়ে যাবে। তো এভাবে কেটে কুটে রেডি করে রেখে দিই, তাহলে রাতে আমার বানাতে সুবিধা হবে, খুব বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। কেটে কুটে সুন্দর করে পনিরগুলোকে টুকরো টুকরো করে রেখে দিলাম, আর কিছু টুকরো টুকরো করে আলু নিয়ে নিলাম। খুব সিম্পল প্রসেসে বানাবো আমি পনিরের রেসিপিটা, যেভাবে সবসময় নর্মালি খেয়ে থাকি। তো একটু মটরশুঁটি ছিল, মটরশুঁটি কটা দিয়ে নিয়েছিলাম, ভাবলাম মটরশুঁটি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা ঝোল করব, একটু ঘন ঘন করব, গ্রেভি টাইপের করব, রুটি দিয়ে খাবো তো একটু গ্রেভি টাইপের করলে ভালো লাগবে, তাই একটু গ্রেভি করব। আর পনিরটা অনেক দিন হয়েছে আনিয়ে রাখা, কি জানি এটা কি হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে নাকি ভালো রয়েছে এখনো বুঝতে পারছি না। এক্সপায়ারি তো রয়েছে, এখনো যায়নি। তো কিছুটা নয়, একটা টমেটো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই টমেটোগুলোকে আর পেস্ট করব না, পটলে যেভাবে টমেটো পেস্ট করে দিয়েছিলাম এখানে আর টমেটো পেস্ট করে দেবো না, এখন সবকিছু একসাথে কিন্তু বানিয়ে নেব, তো আর পেস্ট কিন্তু করব না। তো রান্নাবান্না কমপ্লিট করে সবাই খাবার দাবার খেয়ে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখানেই ফ্রেশ হয়ে আমি বাইরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখি আমার শ্বশুরমশাইয়ের ঘরে বসে ওর যে জিনিসপত্র ওর যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো বারবার খুলে দেখছে। ও প্রচণ্ড এক্সাইটেড যে ও ক্রিকেট জয়েনিং করতে যাবে, ও প্রচণ্ড এক্সাইটেড, ক্রিকেট খুব ভালোবাসে যেহেতু, তাই এগুলোকে বারবার করে খুলে দেখছে যে কবে ও জয়েনিং করবে। তো তার জন্য এগুলো খুলে খুলে দেখছে, আমায়ও দেখাচ্ছে। আমি বললাম তুমি আজও আবার এগুলোকে খুললে? একটু খুলে দেখার খুব ইচ্ছে করছে, ওর খুবই ইচ্ছে করছে ওর একটু বারবার করে খুলে দেখি। আর সাথে করে লোক ছিল না তো খেলার, তো তাই আর একা একা কি খেলতেও পারছে না, জিনিসগুলোকে বারবার খুলে খুলে দেখে মনটাকে কিন্তু শান্তি দিচ্ছে ও। বিকেল নাগাদ বর বললো একটু চা করে নিতে, বর দাদু আর সাথে আমিও ভাবলাম একটু চা খাবো। তো তিনজনের জন্য একটু চা বানিয়ে নিলাম। এদিকে আমাদের দুজনের জন্য চিনি দিয়ে একটু চা করলাম, দাদুর জন্য একটু চিনি না দিয়ে একটু চা করলাম। দাদু যেহেতু সুগারের পেশেন্ট, চিনি দিয়ে চা খাবে না, চিনি ছাড়া খাবে, সুগার ফ্রি, তো তার জন্য দাদুর জন্য চা করলাম একটু চিনি না দিয়ে। তিনজনের জন্য চা করে নিলাম, আর এবার দিয়ে দেবো ওদেরকে, আর সাথে আমিও একটু চা বসে বসে খেয়ে নেব। বিকেলের দিকটাতে একটু চা না খেলে ভালো লাগে না, সবসময় খাইও না। 5টার মতো, তো রান্নাবান্না কমপ্লিট করে একটু রেস্ট করলাম, আর
এখন দেখতে পাচ্ছি সন্ধ্যে হয়ে আসছে, এখনো পর্যন্ত সন্ধ্যে হয়নি। তো একটু চা করে নিলাম। সবসময় কিন্তু বিকেলবেলা চা খাই না, কখনো খাই, যখন বেশি ইচ্ছে করে তখন একটু করে চা বানিয়ে খাই, নাহলে কিন্তু সেভাবে চা খাই না। একটা সময় ছিল চা খেতে প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু এখন তো সেভাবে চা খাই না। তো চাটা খাই, খেয়ে তারপর কিছু কাজ রয়েছে। সকালবেলা অনেকগুলো কাপড় কাচতে দিয়েছিলাম সকালবেলা, এবার এগুলোকে বসে বসে ভাঁজ করবো। তো চাটা খাই, খেয়ে সন্ধ্যাবেলা একটু বসবো কাজগুলোকে নিয়ে। তো এবারে বসবো, গিয়ে একটু জামা কাপড়গুলোকে একটু করে ভাঁজ করে রাখবো। বিকেল এখন প্রায় 6টা, একটু একটু করে অন্ধকার হয়ে আসছে। সবাই বিল্ডিং এ একটু একটু করে আলো কিন্তু জ্বালিয়ে নিচ্ছে, সকলে একটু একটু করে অন্ধকার থেকে লাইটের আলোগুলো ফুটে উঠছে এবার। তো তার মধ্যে দিয়ে কোকিল ডাকছে, কি সুন্দর লাগছিল। এবার তারপর ওকে চা দিলাম, চাটা খেয়ে ও এবার বেরোলো, কাজে যাবে নিচে কারখানাতে, ঠাকুর তৈরি করবে। তো সেখানে চলে গিয়েছে, আর ও কাজে চলে গেছে। এবার আমি একা একা বসে বসে ফোনটাকেই ঘাঁটবো, আর কি করব, ভিডিওগুলো এডিট করব। তো এগুলোই করব। আর কিচেনের এই নিচের পোর্শনটা আমাদের আজকে মিস্ত্রি এসেছিল, এই নিচের পোর্শনটা সুন্দর করে বানাবে। তো তার জন্য আমি তোমাদেরকে এই জায়গাটুকু একটু দেখাচ্ছি, এই জায়গাটুকু সুন্দর করে বানাবে। আগে যেহেতু খুব তাড়াহুড়ো করে ঘরটা বানিয়েছিল, তাই এগুলো কিন্তু করার সময় হয়ে ওঠেনি। তো এখন এগুলোকে করবে, একটু একটু করে সব কাজগুলোই করা হচ্ছে। তো এবার সুন্দর করে এই জায়গাটা করবে, সুন্দর করে করবে, তোমাদের সাথে শেয়ারও করব। করার পর ভেতরে অনেক জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। এখন যেহেতু বাইরে থেকে সব জিনিসপত্র দেখা যাচ্ছে, তখন যেহেতু এটাকে বানিয়ে নেব, তাহলে জিনিসগুলো সে সুন্দর করে গুছিয়ে রাখবো, এগুলো আর বাইরে থেকে কিন্তু দেখা যাবে না। এখন বাজে ওই 7টা। তো ওকে ডাকলাম প্রসাদটা নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে যেহেতু পুজো হয়েছিল, দিনে তো প্রসাদ খাইনি আমরা, তো এখন যেহেতু প্রসাদটা নিয়ে বসেছি, তো এবার বসে বসে দুজনেই প্রসাদটা খাবো। প্রসাদে অনেক কিছুই ছিল, ফ্রুটস ছিল, সাথে লাডু ছিল, অনেক কিছু ছিল, কাঁঠালও ছিল। কাঁঠাল যেহেতু আমি খাই না, সব কাঁঠাল ওর কাছে দিয়ে দিয়েছি, ওই বসে বসে খাক, আমি কাঁঠাল খাই না। তো বসে বসে দুজন মিলে প্রসাদটা খাচ্ছি। তো প্রসাদ খাওয়ার পর আবার চা দিতে হবে, 8টা বাজবেই। 8টা বাজার সাথে সাথে চাও দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে, প্রসাদটা আগে খেয়ে নিই। আর প্রসাদ খেতে খেতে দুজন মিলে এখানে গল্প করছিলাম, দুজন নয় সরি, এখানে ময়ূকও রয়েছে, 3জন মিলে গল্প করছিলাম। তো এই কিচেনের এই নিচের পোর্শনটা বানানো হচ্ছে, কিভাবে কি হবে এগুলো নিয়ে আলোচনা করছিলাম 3জন মিলে। তো 8টা বাজতে চললো, এবার সকলকে চা দিতে হবে। আমি ওদিকে চা বসিয়ে চলে এসেছি। এবার আজকে যেহেতু বাড়িতে পুজো হয়েছিল, তার জন্য কিন্তু উড়ুনে পায়েস বানানো হয়েছিল। তো এটাই নাকি নিয়ম, উড়ুনে পায়েস বানাতে হয়। তো কারখানাতে উড়ুন ছিল, সেখানে মেজো কাকু মিলে পায়েসটা বানিয়েছে। তো সন্ধেবেলা সবাইকে চায়ের সাথে পায়েসটা দিয়ে দেব। তো 4জনকে চা দেবো, 4জনের জন্য পায়েস আমি বাটিতে করে নিয়ে নিলাম, সুন্দর করে বেড়ে নিয়ে নিলাম। ওদিকে চা আমি বসিয়ে রেখে এসেছি, পায়েসটা নিয়ে যাব, নিয়ে তারপর চায়ের সাথে পায়েসটা দিয়ে দেব। আর পায়েসটা কিন্তু মেজো কাকু বানিয়েছে, আর উড়ুনে বানিয়েছে। তো অনেকদিন হচ্ছে উড়ুনের পায়েস কিন্তু খাইনি। তো এবার দেখা যাক, খেলে বুঝতে পারবো টেস্ট কেমন। তো একটু খেয়েছিলাম, টেস্ট ভালোই ছিল, টেস্ট ছিল না, কিন্তু উড়ুনে যেটা হয় একটু ধোয়া ধোয়া গন্ধ করতে থাকে, তো সেটাই একটু করছিল, কিন্তু বেশ ভালো লাগছিল, খারাপ লাগেনি। তো চায়ের সাথে আজকে পায়েস দিলাম, পায়েস দিয়ে আজকে সন্ধ্যেবেলা যে 8টা নাগাদ যে চাটা খাই, সেটা হয়ে গিয়েছে। তো তখন যে পনিরটাকে কেটে কুটে রেখেছিলাম, এখন বাজে ওই 9টা মতো, রাত্রি 9টা। তো রাতের জন্য খাবার তৈরি করতে হবে, রুটি বানাবো। তারপর ভাবলাম একটু পনিরটা তখন কেটে কুটে রেখেছিলাম, তখন আর বানাইনি, এখন তাহলে পনিরটা একটু বানিয়ে নিই, তাহলে রুটির সাথে বেশ হয়ে যাবে। তো পনিরটাকে সুন্দর করে কড়াইটা গরম করে একটু তেল দিয়ে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম, সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তারপর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে প্রথমে নুনটা দেওয়াটা কিন্তু আমার উচিত ছিল না, নুনটা দেওয়াতে কিন্তু পনিরটা ভেঙে ভেঙে যাচ্ছিল।
আমার মনে হয়েছিল আমি নুনটা দিয়েছিলাম তেলটা যেন ছিটে আমার গায়ে না পড়ে, তার জন্য কিন্তু দিয়েছিলাম নুনটা। তো এখন মনে হচ্ছে না দিলেই ভালো হতো। তো পনিরগুলোকে ভেজে ভুজে নামিয়ে নিলাম, সুন্দর করে ভেজে নিলাম। তা ওই তেলটার মধ্যেই আর একটু তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে তারপর দিয়ে দিলাম এই মটরশুঁটি, আলু, টমেটো এগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর মশলাগুলো দিয়ে দিলাম। মশলা ওই রোজকার যে মশলা, তখনও যেটা ব্যবহার করেছিলাম পটলের ক্ষেত্রে, এখনও কিন্তু সেটাই মশলা। ওই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু মিক্স করে টমেটো এবার এখানে পেস্ট করে দেবো না, টুকরো টুকরো করে টমেটো দিয়ে দিলাম। ব্যাস, এগুলো মশলাকে দিয়ে সুন্দর করে প্রথমে এটাকে কষিয়ে নেব। কষানোর পর তেলটা যখন ছেড়ে আসবে তখন খাবারের টেস্টটাও চলে আসবে। তো তার জন্য ভালো করে কষাবো। আর মশলা যত কষাবো তত খাবারের টেস্টটাও আসবে, তার জন্য এটাকে ভালো করে কষাবো। আর মাংস হোক আর কি নিরামিষ সবজি হোক, মশলাটাকে যত কষাবো তত খাবারের টেস্টটা বেড়ে আসবে, আমার সেটাই মনে হয়। তো আমি সেরকমটাই করি। তো তারপর কষানোর পর দিয়ে দিলাম একটু করে জল, বেশি দেব না, একটু করে, যেহেতু গ্রেভি রাখবো তাই একটু করে দিলাম। জল দেওয়ার পর জলটা হালকা হালকা গরম হয়ে এসেছিল, দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। এবার জলগুলো টকবক করে ফুটবে, তারপর দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।